স্বামী মারা যাওয়ার ৫ বছর পর আত্মীয়রা আমার পুনর্বিবাহের কথা তুলল। তোমার বয়স এখনো কম, আবার বিয়ে করো রাতে ছেলেকে বিশ্বাসটা বললাম। সে একদম চুপ হয়ে গেল। তুমি কি ভাবছ? সে আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, মা, তুমি যদি সত্যিই বিয়ে করতে চাও, তাহলে আমাকে বিয়ে করো। আমি হাসলাম ভেবে সে মজা করছে। সিরিয়াসলি বল? তার মুখে হাসি নেই। আমি সিরিয়াস। আমার হাসি মুখ থেকে মুছে গেল। তুমি কি বলছ? সে আমার 2 হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি চাই না তুমি অন্য কোনো পুরুষের কাছে যাও। আমি নিজেই তোমার সব প্রয়োজন পূরণ করব। তার চোখে অদ্ভুত দৃঢ়তা। আমি তোমাকে একজন স্ত্রী যেমন ভালোবাসা দেয়, তার চেয়ে বেশি দেব। আমি কথা বলতে পারছি না। মা, তুমি শুধু একবার ভেবে দেখো। আমি তোমার সুখের জন্য যে কোনো কিছু করতে পারি। রাতের নীরবতায় তার প্রস্তাব আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রঞ্জন দাস, বয়স ৪৭ বছর ছিল। আমাদের 2 সন্তান, রায়হান আর শুভ্রা। রায়হান 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শুভ্রা 14 বছর বয়সী, স্কুলে যায়। 5 বছর আগে রঞ্জনের মৃত্যুর পর থেকেই আমার জীবনটা একেবারে ওলটপালট হয়ে গিয়েছিল। ছেলে রায়হান তখন 16 বছরের ছিল, আর মেয়ে শুভ্রা মাত্র 9 বছর। এই 5 বছরে আমি নিজেকে সামলে নিয়েছি, বাচ্চাদের মানুষ করেছি, কিন্তু মাঝে মাঝেই মনে হতো যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। রঞ্জনের মৃত্যুর পর থেকেই আমার শাশুড়ি আর দেবরানী প্রায়ই বলত, প্রিয়াঙ্কা, তোমার এখনও বয়স কম। আবার বিয়ে করো। একা একা এভাবে কতদিন থাকবে? কিন্তু আমি কখনো সেই কথায় কান দিইনি। রঞ্জনের স্মৃতি এখনও আমার হৃদয়ে এত গভীরভাবে গেঁথে আছে যে অন্য কাউকে ভাবতেই পারি না। কিন্তু গত সপ্তাহে আমার মামি বাড়িতে এসে বলল, প্রিয়াঙ্কা, আমি একটা ছেলে দেখেছি তোমার জন্য। বয়স ৪৫, ভালো চাকরি, বিধবা। তার একটা মেয়ে আছে, তোমার শুভ্রার সাথে বয়সটাও মিলে যাবে। আমি তখনই বলেছিলাম, মামি, আমি কোনো বিয়ে করব না। কিন্তু মামি বলল, মেয়ে, তুমি এখনও অল্প বয়সে আছো। একা একা সারা জীবন কাটানো ঠিক হবে না। সেদিন রাতে খাওয়ার পর রায়হান আমার রুমে এসে বলল, মা, মামি কি বলতে এসেছিল? আমি তাকে সব খুলে বললাম। মামির প্রস্তাব, আত্মীয়দের পরামর্শ, সবকিছু। রায়হান খুব মনোযোগ দিয়ে শুনল, কিন্তু কিছুই বলল না। আমি ভাবলাম হয়তো সে রেগে আছে, কারণ এই বয়সের ছেলেরা সাধারণত মায়ের পুনর্বিবাহ নিয়ে একটু সংবেদনশীল থাকে। তুমি কি ভাবছ? আমি জিজ্ঞেস করলাম। রায়হান আমার দিকে তাকিয়ে একটু চুপ থেকে বলল, মা, তুমি যদি সত্যিই বিয়ে করতে চাও, তাহলে আমাকে বিয়ে করো। আমি হাসতে হাসতে বললাম, কি বলিস তুই? এই বয়সেও এমন বোকা বকিস? কিন্তু রায়হানের মুখে কোনো হাসি নেই। সে খুব গম্ভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সিরিয়াসলি বল? আমি বললাম। আমি সিরিয়াস। রায়হান বলল। আমার হাসি মুখ থেকে হঠাৎ মুছে গেল। তুমি কি বলছো রায়হান? রায়হান আমার 2 হাত ধরে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি চাই না তুমি অন্য কোনো পুরুষের কাছে যাও। আমি নিজেই তোমার সব প্রয়োজন পূরণ করব। আমি তো একদম হতভম্ব হয়ে গেলাম। তুই কি বলছিস? তুই আমার ছেলে? হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি এও জানি যে তুমি একটা নারী। তোমার শারীরিক এবং মানসিক চাহিদা আছে। আর আমি চাই না কোনো অপরিচিত লোক এসে তোমার সেই চাহিদা পূরণ করুক। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম। আমি তোমাকে একজন স্ত্রী যেমন ভালোবাসা দেয়, তার চেয়ে বেশি দেব। আমি তোমার যত্ন নেব, তোমাকে সুখী রাখব। আমি কিছুতেই কথা বলতে পারছিলাম না। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এমন প্রস্তাব দিচ্ছে। মা, তুমি শুধু একবার ভেবে দেখো। আমি তোমার সুখের জন্য যে কোনো কিছু করতে পারি। রায়হান বলে উঠল।
রাতের নীরবতায় তার এই অদ্ভুত প্রস্তাব আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি রায়হানকে বললাম, তুই পাগল হয়ে গেছিস? এ কেমন কথা? কিন্তু রায়হান বলল, মা, আমি পাগল হইনি। আমি খুব ভেবেচিন্তে এই কথা বলছি। আমি দেখেছি তুমি রাতে কাঁদো। আমি দেখেছি তুমি বাবার ছবি নিয়ে কথা বলো। আমি জানি তুমি কত একা বোধ করো। আর আমি এটাও জানি যে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, তাহলে আমাদের পরিবারে একজন অপরিচিত মানুষ চলে আসবে। তার কথা শুনে আমি আরও চমকে গেলাম। সে আমাকে এতটা নিবিড়ভাবে দেখেছে। আমার সব কষ্ট সে বুঝতে পেরেছে। কিন্তু রায়হান, এটা সমাজে গ্রহণযোগ্য না গিয়ে আমি বললাম, মা, আমরা তো কাউকে বলবো না। এটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। বাইরের জগতে আমি তোমার ছেলেই থেকে যাব। কিন্তু ঘরের ভেতরে আমি হব তোমার সব থেকে কাছের মানুষ গো। আমি রায়হানের কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলাম। সেদিন রাতে আমি আর কোনো কথা বলতে পারিনি। রায়হান আমার হাত ছেড়ে দিয়ে বলল, মা, তুমি ভেবে দেখো। আমি কোনো চাপ দিচ্ছি না। কিন্তু আমি চাই তুমি সুখী থাকো গো। সে চলে যাওয়ার পর আমি সারা রাত জেগে কাটালাম। এ কি হচ্ছে আমার সাথে? আমার নিজের ছেলে আমাকে এমন প্রস্তাব দিল। এটা কি স্বাভাবিক? নাকি আমার মধ্যেই কোনো সমস্যা আছে যার জন্য রায়হান এমন ভাবছে? পরের দিন সকালে নাশতার টেবিলে রায়হান স্বাভাবিকভাবেই বসল। আমি তার দিকে তাকাতেও পারছিলাম না। শুভ্রা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি অসুস্থ? তোমার চেহারা খুব খারাপ লাগছে গি। আমি বললাম, না মা, কিছু না। রাতে ঠিকমতো ঘুম হয়নি গি। রায়হান তখন বলল, মা, আমি আজ বিকেলে একটু দেরি করে আসব। কলেজে একটা প্রজেক্ট জমা দিতে হবে। কি সে যেন কিছুই হয়নি এমনভাবে স্বাভাবিক কণ্ঠে কথা বলছে। দিনটা আমার খুব কষ্টে কাটল। আমি রান্নাঘরে কাজ করতে গেলে মনে হল রায়হানের গতকালের কথাগুলো আমার কানে বাজতে লাগল। আমি তোমাকে একজন স্ত্রী যেমন ভালোবাসা দেয়, তার চেয়ে বেশি দেব, এই কথাটা আমার মাথা থেকে বের হচ্ছে না। বিকেলে শুভ্রা স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার বান্ধবী রিমির মা আবার বিয়ে করেছে। এখন রিমির একটা নতুন বাবা আছে। সে বলছে তার নতুন বাবা তাকে খুব ভালোবাসে গি। শুভ্রার কথা শুনে আমার মনে হল হয়তো মামি আর আত্মীয়রা ঠিকই বলছে। আমার আবার বিয়ে করা উচিত। কিন্তু তাহলে রায়হানের গতকালের সেই অদ্ভুত প্রস্তাবটা কি? সন্ধ্যায় রায়হান বাড়ি ফিরল। সে এসে স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলল। কিন্তু আমি তার দিকে সোজা তাকাতে পারছিলাম না। রাতে খাওয়ার সময় শুভ্রা বলল, ভাইজা, তুমি কি জানো রিমির মা আবার বিয়ে করেছে? রায়হান বলল, জানি। কেন? শুভ্রা বলল, আমাদের মায়েরও কি আবার বিয়ে করা উচিত? আমি হঠাৎ চমকে উঠলাম। রায়হান আমার দিকে তাকাল, তারপর শুভ্রাকে বলল, মা যা ভাবে মঙ্গল সেটাই করবে। তবে আমি চাই মা যেন সুখী থাকে গু। খাওয়ার পর শুভ্রা পড়তে চলে গেল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। রায়হান এসে আমার পাশে দাঁড়াল। মা, তুমি কি ভেবেছ? সে জিজ্ঞেস করল। আমি বললাম, কি যে বলিস তুই? এসব নিয়ে ভাবতে নেই গু। কিন্তু মা, আমি তো গতকাল সিরিয়াস ছিলাম। আমি সত্যিই চাই তুমি সুখী থাকো। আর আমি জানি আমি তোমাকে যে কেউ যতটা ভালোবাসতে পারে তার চেয়ে বেশি ভালোবাসি। আমি বললাম, রায়হান, তুই আমার ছেলে। এভাবে ভাবা ঠিক না গি। কিন্তু মা, আমি তো শুধু তোমার সুখের কথা ভাবছি। তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, তাহলে কি নিশ্চিত যে সে তোমাকে সুখী রাখবে? সে কি তোমাকে আমার মতো এত ভালোবাসবে? রায়হানের কথা শুনে আমি ভাবতে লাগলাম। সত্যিই তো, আমি যদি অন্য কাউকে বিয়ে করি, তাহলে কি নিশ্চিত যে সে আমাকে ভালোবাসবে? আর যদি না ভালোবাসে তাহলে? কিন্তু রায়হান তো আমার ছেলে। এটা কি করে সম্ভব? মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি কি কখনো তোমাকে কষ্ট দিয়েছি? আমি কি তোমার অকল্যাণ চেয়েছি? রায়হান আমার হাত ধরল। আমি বললাম, না, তুই কখনো আমাকে কষ্ট দিসনি। তুই খুব ভালো ছেলে গু। তাহলে মা, তুমি কেন আমার প্রস্তাবটা ভেবে দেখছ না? আমি তোমাকে সুখী রাখব।
তোমার সব যত্ন নেব। তুমি কখনো অনুভব করবে না যে তোমার কেউ নেই গি। তার কথায় আমার চোখে পানি এসে গেল। এত বছর ধরে আমি যে একাকিত্ব অনুভব করেছি সেটা রায়হান বুঝতে পেরেছে। কিন্তু তার সমাধানটা তো। রায়হান, সমাজ কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। মা, সমাজকে জানতে হবে না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা বাইরে স্বাভাবিক মাছেলে হিসেবেই থাকব। কিন্তু ঘরের ভেতরে আমি হব তোমার সবচেয়ে কাছের মানুষ গো। আমি কিছু বলতে পারলাম না। মনে হচ্ছিল যেন আমি এক অদ্ভুত দ্বিধার মধ্যে পড়ে গেছি। পরের দিন সকালে আমি রায়হানকে বললাম, রায়হান, তুই যা বলেছিস সেটা নিয়ে আমি আরও ভাবতে চাই। রায়হান বলল, হ্যাঁ মা, তুমি যত সময় চাও নাও। কিন্তু আমি চাই তুমি আমার কথাটা সিরিয়াসলি বিবেচনা করো গো। এভাবে কয়েকদিন কেটে গেল। আমি রায়হানের প্রস্তাবটা নিয়ে বারবার ভাবতে লাগলাম। একদিকে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, অন্যদিকে আমি জানি রায়হান সত্যিই আমাকে অনেক ভালোবাসে। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমার সমস্ত চিন্তাভাবনা পাল্টে দিল। সেদিন আমার মামি আবার এসেছিল। তার সাথে সেই ছেলেটা যার কথা আগে বলেছিল। নাম শুভঙ্কর, বয়স ৪৫। দেখতে ভালো, কথাবার্তায় ভদ্র। তার একটা মেয়ে আছে, নাম অরুণিমা, বয়স ১৩। শুভঙ্করের সাথে কথা বলে আমার মনে হল সে একজন ভালো মানুষ। কিন্তু হঠাৎ করেই আমার মনে একটা প্রশ্ন এল, এই মানুষটা কি সত্যিই আমাকে ভালোবাসবে? নাকি শুধু একটা সংসারের প্রয়োজনেই আমাকে বিয়ে করতে চায়? মামি বলল, প্রিয়াঙ্কা, শুভঙ্কর খুব ভালো ছেলে। তার বাড়িও ভালো। তুমি এই সুযোগ হাতছাড়া করো না গে। শুভঙ্কর আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমি আশা করি আমরা একসাথে একটা সুন্দর সংসার গড়তে পারব। আমার মেয়েটা খুব ভালো, আপনার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যাবে গু। তার কথা শুনে আমার ভালো লাগল। কিন্তু তারপরেই আমার মনে রায়হানের কথা ভেসে উঠল।